অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো। আমি গত দুটো ক্লাস তোমাদের পরাগায়নের উপরে নিয়েছিলাম। স্বপরাগায়ন, পরপরাগায়ন এবং পরাগায়ন এসব বিষয়ে আলোচনা করেছিলাম। তো স্বপরাগায়ন এবং পরপরাগায়ন এর মধ্যে কিছু বেসিক পার্থক্য রয়েছে। স্বপরাগায়নে কতগুলো ঘটনা ঘটে, পরপরাগায়নে কতগুলো ঘটনা ঘটে না। এখানকার কিছু ভেক্টর দরকার পরপরাগায়নে, বাট স্বপরাগায়নে এরকম কোনো ভেক্টর বা বাহকের প্রয়োজন হয় না। এরকম কিছু বেসিক পার্থক্য আজকে আমরা দেখব। তো তোমরা একটু খেয়াল করবে। আমি তোমাদের প্রথমে একটু বলে নেই, যদি তোমাদের পার্থক্যটা অনুধাবনে আসে, 2 নম্বরের জন্য আসে, তাহলে তুমি পরীক্ষায় পার্থক্য লিখবে। যদি এমন দেয়া থাকে স্বপরাগায়ন ও পরপরাগায়নের পার্থক্য লিখো, তাহলে তুমি 4টি পার্থক্য লিখবে। এটি অনুধাবনের জন্য বলছি। আর যদি গ নম্বরের প্রয়োগে আসে, কখনো কখনো দেখা যায় যে এদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য চায়, ঘ নম্বরে অনেক সময় দিয়ে দেয়। গ নম্বরে যদি আসে তাহলে তুমি কমপক্ষে 6টি পার্থক্য লিখবে। এবং যদি কখনো দুটো একসাথে চায়, দ্যাট মিনস সাদৃশ্য মানে মিল এবং অমিল পার্থক্য দুটোই চায়, তাহলে তুমি আরেকটু বেশি করে লেখার চেষ্টা করবে। আমি সর্বোচ্চ সংখ্যক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আরেকটি বিষয় তোমার যদি এরকম উল্লেখ করা দেয়া থাকে যে স্বপরাগায়ন পরপরাগায়নের মধ্যে 2টি পার্থক্য লিখো, তাহলে তোমরা শুধু ওই দুটোই লিখবে। তো আমরা শিক্ষার্থীরা আমরা একটু বোর্ডের দিকে দেখি, তোমরা একটু খেয়াল করে দেখো। লেখাটা একটু ছোট করে লেখা হচ্ছে, জায়গা সংকুলনের কারণে তোমরা একটু কষ্ট হলেও বুঝে নিবে। স্বপরাগায়ন ও পরপরাগায়নের পার্থক্য, অর্থাৎ ডিফারেন্স বিটুইন সেলফ অ্যান্ড ক্রস পলিনেশন। এখন একটু দেখো, আমরা প্রথম পার্থক্যটা আমি তোমাদের গত ক্লাসে সংজ্ঞা এবং এটা কিভাবে ঘটে, গত ক্লাসে এদের সংজ্ঞা, স্বপরাগায়ন কিভাবে ঘটে, পরপরাগায়ন কিভাবে ঘটে, পরাগধানী হতে পরাগরেণুটা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে কিভাবে যায়, পরাগধানী থেকে স্টিগমা বা গর্ভমুণ্ডে যাওয়া, এই প্রক্রিয়াগুলোর চিত্র এঁকে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে তোমরা ওই কথাটুকু একটু মনে করবা আর পার্থক্যটা তার সাথে একটু মিলিয়ে নিবা। তো বলছে ফুলের পরাগধানী হতে পরাগরেণু। যদি ফুলের পরাগধানী হতে পুংকেশরের উপরের দিকের স্ফীত বা থলের ন্যায় অংশকে বলা হয় পরাগধানী, তোমরা জানো। তো ফুলের পরাগধানী হতে যদি ফুলের পরাগধানী হতে পরাগরেণুটা যদি একই ফুল, অর্থাৎ কিছু ফুল রয়েছে উভলিঙ্গ ফুল, যে সমস্ত ফুলে পুংস্থাপক স্ত্রীস্থাপক একত্রে থাকে একই ফুলে, অথবা গাছ একটা কিন্তু অন্য একটা ফুলের মধ্যে, ওই গাছেরই অন্য একটা ফুলের মধ্যে পরাগরেণুটা পতিত হয়, তাহলেই সেটি হবে তোমার স্বপরাগায়ন। অর্থাৎ আমরা এখানে সংজ্ঞাটা দেখে নিই। ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে বা একই গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে স্বপরাগায়ন বলে। অর্থাৎ একটা ফুলের মধ্যে হবে অথবা একটা গাছের 2টা ফুলের মধ্যে হবে। ওকে, যেমন মনে করো তোমার সরিষার একটা ফুলের মধ্যে, অথবা একটা সরিষার একটা ফুল ওই গাছের একটা ফুলের মধ্যে এইটাই তাহলে তোমার স্বপরাগায়ন। পরপরাগায়নে কি হবে? ফুলের পরাগধানী হতে পরাগরেণুটা জাত একটা হবে। ফুলের পরাগধানী হতে পরাগরেণু তার জাত একটা হবে, জাত মিন্স তার স্পিসিস প্রজাতিটা একটা হবে, কিন্তু উদ্ভিদ অন্য হবে। দ্যাট মিন্স ধরো শিমুলের একটা পুরুষ উদ্ভিদের পরাগধানী থেকে পরাগরেণুটা কোথায় যাবে? শিমুল উদ্ভিদের স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যাবে। আবার যদি আমি বলি যে পেঁপের ক্ষেত্রে, তাহলে পেঁপের পরাগধানী থেকে পরাগরেণুটা পেঁপের স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যাবে। অর্থাৎ এখানে জাতটা একই হবে, দ্যাট মিন্স তোমার প্রজাতিটা একই হবে। অর্থাৎ একই প্রজাতি কিন্তু উদ্ভিদ 2টা আলাদা। কেন 2টা উদ্ভিদ? অন্য উদ্ভিদ বা আলাদা উদ্ভিদ কেন? একটা পুরুষ উদ্ভিদ আর একটা তোমার স্ত্রী উদ্ভিদ। তাহলে এইটুকুকে আমরা একসাথে করে যদি লিখি, তাহলে ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই প্রজাতির অন্য
উদ্ভিদের স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পর পরাগায়ন বলে। এখন এখানে আমরা পরেরটাতে যাই। তোমরা জানো যে স্বপরাগায়নের ক্ষেত্রে স্বপরাগায়নে এখানে কোনো হচ্ছে তোমার বাহকের প্রয়োজন হয় না। তোমরা জানো যে স্বপরাগায়নে কোনো বাহকের প্রয়োজন হয় না। এখানে কোনো ভেক্টর, কোনো বাহক বা কোনো পলিনেটরের প্রয়োজন নেই। আর পরপরাগায়নে বিভিন্ন ধরনের বাহকের প্রয়োজন হয়। তুমি 4টা বাহক যদি মনে রাখো তাহলে সব বাহক চলে আসবে। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার পতঙ্গ, অর্থাৎ বিভিন্ন ধরনের কীট পতঙ্গ। 1 নম্বর বিভিন্ন ধরনের কীট পতঙ্গ। 2 নম্বরটা হচ্ছে তোমার কি, 2 নম্বরটা হচ্ছে বায়ু বা হচ্ছে বাতাস। 3 নম্বরটা হচ্ছে প্রাণী। কীট পতঙ্গ ছাড়া বাকি যে প্রাণীগুলি রয়েছে, যেমন প্রজাপতি, মৌমাছি, মানুষ নিজেও বাহক হতে পারে বা অন্যান্য প্রাণী, আর হচ্ছে তোমার পানি। এই বাহকগুলোর মাধ্যমে হচ্ছে পরপরাগণ ঘটে। তো একটু দেখো তোমরা এখানে, এতে কোনো বাহকের প্রয়োজন হয় না। দ্যাট মিন্স সেলফ পলিনেশনে কোনো হচ্ছে পলিনেটর বা এজেন্টের প্রয়োজন নেই। আর পরপরাগণে এতে বিভিন্ন ধরনের বাহকের প্রয়োজন হয়। ওই 4 ধরনের বাহকের প্রয়োজন হয়ে থাকে। সেটা হচ্ছে তোমার পতঙ্গ, বায়ু, পানি আর হচ্ছে প্রাণী। তো যেহেতু এখানে বাহকের প্রয়োজন হয় না, স্বপরাগায়নে যেহেতু বাহকের প্রয়োজন হয় না, কারোর উপর নির্ভরশীল হতে হচ্ছে না, আমার কাজটা আমি নিজে করতে পারতেছি, সেই ওই ফুলটা নিজের কাজটা নিজে করতে পারতেছে, সুতরাং সেখানে পরাগায়নটা অনেকটা নিশ্চিত বলা যায়। এই জন্য হচ্ছে এতে পরাগায়ন অনেকটা নিশ্চিত হয়। তারপরে এখানে বাহকের উপর নির্ভরশীল হওয়ায়, বাহকের উপর নির্ভরশীল, কখন মৌমাছি আসবে, কখন প্রজাপতি আসবে, কখন বাগানে মালি কাজ করতে আসবে, ওনার কোনো একটি জায়গায় পরাগায়ন লেগে যাবে, উনি আরেকটা স্ত্রী ফুলের কাছে যাবে, তখন পরাগায়ন হবে। এই কারণেই এটি হচ্ছে বাহকের উপর নির্ভরশীল হওয়ায় পরাগায়ন অনেকটা অনিশ্চিত, অর্থাৎ নিশ্চিত নয়। পরেরটা, স্বপরাগায়নে প্রজাতিগত বিশুদ্ধতা রক্ষিত হয়। এখানে তোমরা সেক্ষেত্রে একটু কথা খেয়াল করে দেখবে, এখানে প্রজাতিগত বিশুদ্ধতা, তোমরা হয়তো ভাবো যে এটা ভিন্ন কিছু কিনা। প্রজাতি বলতে বোঝানো হয়েছে তার জাতটা, তার জাতটা। এখন এটা যেহেতু একটা ফুলের মধ্যে হচ্ছে, ধরো তোমার ধুতুরা উদ্ভিদের মধ্যে হচ্ছে, একটা ধুতুরা উদ্ভিদের ফুলের মধ্যে হচ্ছে, অথবা একটা ফুলের মধ্যে না হলে একই গাছের মধ্যে হচ্ছে, সুতরাং একটা ফুলের বৈশিষ্ট্য আরেকটা ফুলের মধ্যে যাচ্ছে ওই গাছেরই। সুতরাং মাতৃ উদ্ভিদের যে বৈশিষ্ট্যটা থাকে, ওই উদ্ভিদটা থেকে যে চারা গাছটা হবে সেটার মধ্যে ওই বৈশিষ্ট্যটাই থাকবে, অর্থাৎ হুবহু মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যটা রক্ষিত হয়। এই জিনিসটার নামই হচ্ছে প্রজাতিগত বিশুদ্ধতা, অর্থাৎ একই গাছের মধ্যে হওয়ায় ভিন্ন বৈশিষ্ট্য আসার সম্ভাবনা খুব কম। এই কারণেই মাতৃ উদ্ভিদের যে বৈশিষ্ট্য থাকে ওই বৈশিষ্ট্যটাই হচ্ছে তোমার অপত্য উদ্ভিদে বা চারা গাছে ওই বৈশিষ্ট্যটাই বজায় থাকে। এই জিনিসটার নামই হচ্ছে প্রজাতিগত বিশুদ্ধতা। পরপরাগায়নের ক্ষেত্রে কি হয়ে থাকে, পরপরাগায়নের ক্ষেত্রে প্রজাতিগত বিশুদ্ধতাটা রক্ষিত হয় না। কারণটা দেখা যাচ্ছে কি, এটা একটা ভ্যারাইটি হবে, জাত একটা, অর্থাৎ তোমার প্রজাতি এখানে একটা, কিন্তু গাছ দুইটা আলাদা। কারণ পুরুষ উদ্ভিদটা আলাদা, স্ত্রী উদ্ভিদটা আলাদা। সুতরাং পুরুষ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কার মাধ্যমে আসতেছে, পরাগায়নের মাধ্যমে আসে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে। স্ত্রী ফুলেরও আবার আলাদা বৈশিষ্ট্য রয়েছে। সুতরাং এই দুইটা উদ্ভিদের বৈশিষ্ট্য একসাথে মিশ্রিত হয়, মিশ্রিত হওয়ার ফলে সেখানে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যটা বজায় থাকে না। এই জিনিসটার নাম হচ্ছে প্রজাতিগত বৈশিষ্ট্যতা, এখানে রক্ষিত হয় না। এই কথাটি তোমরা একটু খেয়াল করে দেখো। তাহলে হচ্ছে উদ্ভিদের জিনগত উদ্ভিদ স্বপরাগায়নে প্রজাতিগত বিশুদ্ধতা রক্ষিত হয়, আর পরপরাগায়নে প্রজাতিগত বা প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়। পার্থক্যের ক্ষেত্রে একটি মজার বিষয় কি, তুমি একদিকে যেটা পড়বা ওইদিকে সাধারণত তার উল্টাটা হয়ে থাকে। আরেকটু হচ্ছে তোমার উদ্ভিদের জিনগত বৈচিত্র্য কম দেখা যায়, আর চারা গাছের নতুন জিনগত বৈচিত্র্য বা চারা গাছের নতুন জিনগত বৈচিত্র্যের বেশি দেখা যায়। তাহলে চারা গাছের নতুন জিনগত বৈচিত্র্য বেশি দেখা যায়। একটা জিনিস এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, জিনগত বৈচিত্র্য কি। জিনগত বৈচিত্র্য বলতে জীবের প্রত্যেকটা বৈশিষ্ট্য, এটা হোক হচ্ছে মানুষ অথবা উদ্ভিদ, যে কোনো জীবের প্রত্যেকটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা। এভরি সিঙ্গেল ক্যারেক্টার কন্ট্রোল বাই জিন, এত প্রত্যেকটা বৈশিষ্ট্য জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন এখানে বিষয়টি হচ্ছে তোমার এই যে জিন,
স্বপরাগায়নে যেহেতু একই উদ্ভিদের মধ্যে পরাগায়নটা ঘটতেছে, সুতরাং এখানে নতুন বৈশিষ্ট্য বা নতুন জিনগত বৈচিত্র্য আসার সম্ভাবনা খুব কম বা নেই বললেই চলে। আর পরপরাগায়নে যেহেতু পুরুষ উদ্ভিদটার বৈশিষ্ট্য স্ত্রী উদ্ভিদে আসে, পুরুষ উদ্ভিদটা আলাদা একটা উদ্ভিদ, অন্য উদ্ভিদ ওই পুরুষ উদ্ভিদটা অন্য একটা গাছ থেকে আসতেছে, দ্যাট মিনস অন্য গাছ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে পুরুষ উদ্ভিদ আলাদা, স্ত্রী উদ্ভিদ আলাদা। সুতরাং যখন পরাগরেণুটা আসে তখন পরাগরেণুটা কিন্তু ওই পুরুষ উদ্ভিদের বৈশিষ্ট্যটা নিয়ে এসে কার মধ্যে পড়ে, সেটা হচ্ছে স্ত্রী ফুলের গর্ভমণ্ডে। সুতরাং দুইটা বৈশিষ্ট্যের একসাথে সংমিশ্রণ হয়, সংমিশ্রণ হওয়ার ফলে এখানে জিনগত বৈচিত্র্য মানে হচ্ছে তোমার ভিন্নতার সৃষ্টি হয়, ভিন্নতা বিভিন্ন রকমের, যেটা এটাকে বলে বৈচিত্র্য ডাইভার্সিটি, ফলে হচ্ছে এখানে জিনগত বৈচিত্র্যতার সৃষ্টি হয় কোথায়, পরপরাগায়নে। এবং এই বৈশিষ্ট্যটা খুব হচ্ছে ভালো একটা বৈশিষ্ট্য, এর ফলে উদ্ভিদের জীবনী শক্তি বৃদ্ধি পায়। তাহলে উদ্ভিদের জিনগত বৈচিত্র্য কম দেখা যায় এবং চারা গাছে, এখানে উদ্ভিদ বলতে চারা গাছটার কথা বলা আছে, মানে চারা গাছে নতুন জিনগত বৈচিত্র্য বেশি দেখা যায়। পরেরটা একটু আসি যে নতুন উদ্ভিদের অভিযোজন ক্ষমতা কমে যায়। এখানে হচ্ছে যে নতুন উদ্ভিদের অভিযোজন, নতুন উদ্ভিদ বলতে হচ্ছে তোমার কাকে বোঝানো হয়েছে, নতুন উদ্ভিদ বলতে বোঝানো হয়েছে চারা গাছটাকে বোঝানো হয়েছে। এখন এই নতুন উদ্ভিদে অভিযোজন ক্ষমতাটা কম, অভিযোজন কাকে বলে, শিক্ষার্থীর এ বিষয়ে আমি ক্লাস নেব আরেকটি, কিন্তু আজকে একটু সংজ্ঞাটুকু বলতে চাই। অভিযোজন অ্যাডাপ্টেশন, অভিযোজন অ্যাডাপ্টেশন। অভিযোজন এক কথায় অভিযোজন কোনো জীবকে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়াকে অভিযোজন বা অ্যাডাপ্টেশন বলে। কোনো জীবকে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়াকে অ্যাডাপ্টেশন বা অভিযোজন বলে। কোনো উদ্ভিদের অভিযোজন ক্ষমতা যত বেশি হবে সেই জীবটা পৃথিবীতে তত বেশি দিন টিকে থাকতে পারবে। তেলাপোকার অভিযোজন ক্ষমতা কিন্তু অত্যধিক বেশি, যার কারণে সে এভরিওয়ার, সব জায়গায় এটি হচ্ছে বিস্তার লাভ করেছে। সব জায়গায় তুমি দেখতে পাবা তেলাপোকা, একদম ভালো জায়গা খারাপ জায়গা সমস্ত জায়গায় এর বিস্তারটা দেখা যায়। কারণটা কি, যে সব জায়গায় নিজেকে দ্যাট মিনস হচ্ছে তোমার অভিযোজিত করে নিতে পারে, মানিয়ে নিতে পারে, খাপ খাইয়ে নিতে পারা। তাহলে অভিযোজনটা আমরা কাকে বলো, কোনো জীবকে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়াকে অভিযোজন বলে। তো স্বপরাগায়নের নতুন উদ্ভিদের অভিযোজন ক্ষমতাটা কমে যায় আর নতুন বা উৎপন্ন উদ্ভিদের অভিযোজন ক্ষমতাটা এখানে বৃদ্ধি পায়। গাছ কম জীবনী শক্তি সম্পন্ন হয় আর গাছ হচ্ছে অধিক জীবনী শক্তি সম্পন্ন হয়। এখানে একটু তোমরা খেয়াল করবা যে গাছ কম জীবনী শক্তি সম্পূর্ণ হচ্ছে, কম জীবনী শক্তি সম্পূর্ণ আর হচ্ছে অধিক জীবনী শক্তি সম্পূর্ণ। কম জীবনী শক্তি সম্পূর্ণ স্বপরাগায়নে কেন হয়, কারণটা হচ্ছে তোমার স্বপরাগায়ন একই ফুলের মধ্যে ঘটতেছে, সুতরাং অন্য নতুন কোনো বৈশিষ্ট্য আসতেছে না, যে বৈশিষ্ট্যটা তাকে প্রকৃতিতে অনেকদিন টিকে থাকতে সহায়তা করবে অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, এরকম কোনো সে বৈশিষ্ট্য অন্য উদ্ভিদ থেকে পাচ্ছে না, যার কারণে ওই উদ্ভিদের জীবনী শক্তিটা প্রকৃতিতে টিকে থাকার সময়, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হচ্ছে তার শ্বসনিক হারটাও অপেক্ষাকৃত কম হয়ে থাকে। যেগুলি সেলফ পলিনেশন যে উদ্ভিদগুলো, এদের শ্বসনের হারটাও কম হয়ে থাকে। আর এখানে যেহেতু পুরুষ ফুল থেকে আসতেছে পরাগরেণুটা এবং ভিন্ন দুটি গাছের মধ্যে, ভিন্ন দুটি গাছ বলতে বোঝাচ্ছি আমি হচ্ছে তোমার একটা পুরুষ উদ্ভিদ একটা স্ত্রী উদ্ভিদ, এই দুটো গাছের বৈশিষ্ট্য একসাথে যখন হয় তখন ওই উদ্ভিদটা জীবনী শক্তিটা বেশি হয়। কারণ কি, ওই উদ্ভিদের মধ্যে নতুন বৈশিষ্ট্য আসে, নতুন বৈচিত্র্য আসে এবং নতুন ক্ষমতা অ্যাডাপ্টেড হয় এবং যার কারণে ওই জীবটা হচ্ছে প্রকৃতিতে অনেক বেশি দিন টিকে থাকে, যেন গাছ অধিক জীবনী শক্তি সম্পন্ন হয়। বীজের অঙ্কুরোদ্গমের হার কমে যায়। অঙ্কুরোদ্গম বলতে কি বোঝানো হচ্ছে, অঙ্কুরোদ্গম তোমাকে ছোট্ট করে আমি একটু বলি। তুমি যদি ছোলা পানিতে ভিজিয়ে রাখো তাহলে দেখবা যে 3-4 দিন বা আরেকটু পরে ছোলার মাথায় ছোলার মধ্যে সাদা একটু অংশ বের হয়েছে, এটাকে বলা হচ্ছে অঙ্কুর। দ্যাট মিনস ছোলাটা একটা বীজ, এই বীজ থেকে শিশু উদ্ভিদ জন্মানোর প্রক্রিয়াকে জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম বলে। তাহলে বীজ থেকে শিশু উদ্ভিদ জন্মানোর প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলে। যেহেতু স্বপরাগায়নে দেখা যাচ্ছে যে একই গাছের মধ্যে বারবার বছরের পর বছর পরাগায়ন হচ্ছে, সুতরাং ওখান থেকে যে বীজটা উৎপন্ন হয় ওই বীজের জার্মিনেশন অর্থাৎ হচ্ছে তোমার
অঙ্কুরোদ্গমের হারটা কমে যায়, অনেক বীজ নষ্ট হয়ে যায়, কারণ ওখান থেকে চারা গাছ হয় না। এজন্য বীজের অঙ্কুরোদ্গমের হার কমে যায়, এখানে বীজের অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পায়। এখানে জানো যে তুমি স্বপরাগায়নে সাধারণত কি, স্বপরাগায়নে সাধারণত হচ্ছে কোনো বাহকের প্রয়োজন হয় না, এখানে কোনো বাহকের প্রয়োজন নেই, এখানে কোনো পলিনেটর বা কোনো হচ্ছে বাহকের প্রয়োজন নেই, যেহেতু সেলফ নিজেদের মধ্যে হয়ে থাকে, নিজের মধ্যে, সুতরাং এখানে পরাগরেণুর অপচয়টা কম হয়। আর এখানে যে দুইটা বাহক